গাজার রাফাতে ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর 10 দিনে 6 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের গাজা নীতির প্রতিবাদে পদত্যাগ করলেন বাইডেন প্রশাসনের আরেক কর্মকর্তা। এ মাসে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড, একই পথে হাঁটছে ইউরোপের আরও কয়েকটি দেশ। সংশোধিত নাগরিকত্ব আইনের অধীনে প্রথমবারের মতো 14 জনকে নাগরিকত্ব দিয়েছে ভারত। ইউক্রেনে ব্যাপক অগ্রগতি হয়েছে রুশ সেনাদের, জানাবো সেই খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বজুড়ে আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি শারমিন শ্রাবণী। ইসরায়েল গাজা উপত্যকার রাফাতে স্থল অভিযান শুরুর পর থেকে সেখান থেকে 10 দিনে 6 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আন্তর্জাতিক মহলের চাপ উপেক্ষা করে গত সপ্তাহ থেকে সেখানে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। এরই মধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজার ভবিষ্যৎ সরকারের জন্যই হামাসকে নির্মূল করা আবশ্যক। আরও জানাচ্ছেন সৃষ্টি ঘটক। রাফা সীমান্তের এই স্যাটেলাইট ইমেজই বলে দিচ্ছে 8 মাস ধরে গাজা উপত্যকায় চলতে থাকা ইসরায়েলি বাহিনীর হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটোছুটি করে দিন কাটাচ্ছেন। এরই মধ্যে আন্তর্জাতিক মহলের সব উদ্বেগ ও আহ্বান উপেক্ষা করে গত সপ্তাহ থেকে রাফাতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। অব্যাহত রয়েছে বিমান হামলাও। রাফা ছাড়াও গাজার জাবালিয়া শরণার্থী শিবির, গাজা সিটি, জেইতুন, দের আল বালাহ সহ অনেক এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত 6 মে থেকে রাফা ছেড়ে পালিয়েছেন 6 লাখ ফিলিস্তিনি। গাজার যুদ্ধবিরতির যে আলোচনা চলছিল তা স্থবির হয়ে যাওয়ার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন হামাসের প্রধান ইসমাইল হানিয়ে। যুদ্ধবিরতির সবশেষ প্রস্তাবটায় আমরা রাজি হয়েছিলাম, কিন্তু দখলদার ইসরায়েল এর জবাবে রাফা সীমান্ত, জেইতুন, জাবালিয়া সহ পুরো গাজায় আগ্রাসন বাড়ানোয় খসড়া প্রস্তাবটি সেখানে স্থবির হয়ে গেছে। এদিকে গাজার ভবিষ্যৎ সরকারের জন্য হামাসকে নির্মূল করা আবশ্যক বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রাফা থেকে এরই মধ্যে 6 লাখ মানুষ সরে গেছে। তাই যে মানবিক বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছিল তা হওয়ার কোনো সুযোগ নেই। গাজার ভবিষ্যৎ সরকারের জন্যই হামাসকে ধ্বংস করা আবশ্যক। তবে গাজার জন্য যুদ্ধোত্তর পরিকল্পনার প্রশ্নে সরকারের ব্যর্থতার জন্য খোলাখুলি হতাশা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। এদিকে যুদ্ধ পরবর্তী গাজার ভবিষ্যৎ নিয়ে ইসরায়েলের স্বচ্ছ ও পরিপূর্ণ পরিকল্পনা থাকতে হবে বলে আবারও জোর দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সৃষ্টি ঘটক, ৭১। ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের প্রতিবাদে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের আরেক কর্মকর্তা লিলি গ্রিনবার্গ পদত্যাগ করেছেন। লিলি গ্রিনবার্গ মার্কিন স্বরাষ্ট্র দফতরের চিফ অফ স্টাফের বিশেষ সহকারী ছিলেন। লিলি তার পদত্যাগপত্রে জানান, তিনি তার বিবেকবোধের জায়গা থেকে বাইডেন প্রশাসনের প্রতিনিধিত্ব করার বিষয়টি চালিয়ে যেতে পারেন না। গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাইডেন এ বিষয়ে যেসব মন্তব্য করেছেন তারও নিন্দা জানিয়েছেন তিনি। ইসরায়েলের অস্তিত্ব না থাকলে বিশ্বে কোনো ইহুদি নিরাপদ থাকবে না, বাইডেনের এমন মন্তব্যের নিন্দা জানিয়েছেন লিলি। লিলি নিজেও একজন ইহুদি। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় ইসরায়েল বিরোধী বিক্ষোভে থাকা শিক্ষার্থীদের অবরুদ্ধ ভবন থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার শিক্ষার্থীরা বুধবার বিশ্ববিদ্যালয়ের একটি ভবন ঘেরাও করে রাখে। এ সময় বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ ডাকে কর্তৃপক্ষ। এদিকে সোনোমো স্টেট ক্যাম্পাসের প্রেসিডেন্ট ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের দাবি মেনে নেওয়ায় তাকে বুধবার একদিনের ছুটিতে পাঠিয়েছে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। তিনি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় শিক্ষার্থীদের যুক্ত করা এবং ইসরায়েলি বিনিয়োগ কমানো এই দুটি বিষয়ে সম্মত হয়েছিলেন। গ্রিসের রাজধানী এথেন্সে ইসরায়েলি দূতাবাসের সামনে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় 3 বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় বুধবার ২৫০০-এরও বেশি বিক্ষোভকারী স্বাধীন ফিলিস্তিনের দাবিতে এথেন্সের রাস্তায় নামেন। শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ইসরায়েলের দূতাবাসের কাছাকাছি আসতেই পুলিশের সাথে সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর ছুড়ে মারে। এর আগে মাসের শুরুতে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভ মিছিলে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।
চলতি মাসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড। বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী তথ্য জানিয়েছেন, তবে কোনো নির্দিষ্ট তারিখের কথা জানানো হয়নি। আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মিশেল মার্টিন জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যেই বিষয়টি পরিষ্কার হবে। তিনি আরও বলেছেন, নির্দিষ্ট দিন এখনও ঠিক করা হয়নি, কারণ একই সাথে স্বীকৃতি দেওয়ার জন্য বিষয়টি নিয়ে কয়েকটি দেশের সাথে আলোচনা চলছে। কারণ এবছরে স্পেন, আয়ারল্যান্ড, স্লোভানিয়া এবং মাল্টাও ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত। এদিকে ইইউ পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল বলেন, 21 মে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে এসব দেশ। বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ কার্যকর করল ভারত। এই আইনের অধীনে প্রথমবারের মতো 14 জনকে নাগরিকত্ব দিয়েছে দেশটি। চলমান লোকসভা নির্বাচনের মধ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ওই 14 জনের হাতে নাগরিকত্বের সনদ তুলে দেওয়া হয়। চলতি বছরের মার্চে বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকরের কথা ঘোষণা করেছিল ভারত। তখন নতুন আইনে নাগরিকত্বের আবেদনের যোগ্যতার জন্য ভারতে থাকার সময়কাল 11 বছর থেকে কমিয়ে 5 বছর করা হয়েছে। 2014 সালের 31 ডিসেম্বরের আগে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে যে সকল অমুসলিম উদ্বাস্তু ভারতে এসেছেন, তারাই এই আইনের অধীনে নাগরিকত্বের আবেদন করতে পারবেন। জমি সংক্রান্ত একটি দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার রাজধানী ইসলামাবাদের আদালত তাকেই জামিন দেয়। তবে আরও 2টি মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় ইমরান এখনই জেল থেকে ছাড়া পাবেন না বলে জানিয়েছেন তার আইনজীবী। ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ইমরান খান তার স্ত্রীকে গত সপ্তাহে এই দুর্নীতি মামলায় অভিযুক্ত করা হয়। এতে বলা হয়, 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি এক আবাসন ব্যবসায়ীর কাছ থেকে জমিটি উপহার নিয়েছেন। জমি নিয়ে কোনো ধরনের ভুল করেননি বলে দাবি করেছেন ইমরান। এই মামলায় অভিযুক্ত করার পর তিনি ইসলামাবাদ হাইকোর্টে জামিনের আবেদন করেন। গত বছরের আগস্ট থেকে জেলে রয়েছেন 71 বছর বয়সী ইমরান খান। চীনের সাথে শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারের কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাজধানী বেজিংয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকের পর কথা জানান তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি পুতিন। পঞ্চম দফায় রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে আজ বৃহস্পতিবার চীনের রাজধানী বেজিংয়ে পৌঁছান পুতিন। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে শি জিনপিং দুদেশের মধ্যে বাণিজ্য অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর কথা বলেন। ইসরায়েল গাজা যুদ্ধ প্রসঙ্গে জিনপিং বলেন, মধ্যপ্রাচ্যের শান্তি ফেরাতে ইসরায়েল ফিলিস্তিন 2 রাষ্ট্র সমাধানের কোনো বিকল্প নেই। পুতিনের সফরে দুই দেশের সম্পর্কের 75তম বার্ষিকী উদযাপন করবেন দুই নেতা। ইউক্রেন সরকারের সঙ্গে শান্তি সংলাপ শুরু করতে প্রস্তুত রাশিয়া। তবে সেই আলোচনা অবশ্যই যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট সব দেশের সম্মতির ভিত্তিতে হতে হবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক সাক্ষাৎকারে পুতিন বলেন, রাশিয়া কখনোই ইউক্রেনের সঙ্গে শান্তি সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করেনি, বরং মস্কো সবসময় ইউক্রেনে একটি বিস্তৃত এবং টেকসই শান্তি পরিস্থিতির পক্ষে। 2 বছর ধরে চলা যুদ্ধে রুশ বাহিনী ইউক্রেনের ডনেস্ক, লুহান্স্ক, খেরসন ও জাপোরিজিয়া 4 প্রদেশের দখল নিয়েছে। ইউক্রেন বলছে, রাশিয়া যেসব অঞ্চল দখল করেছে সেগুলি ফেরত দিলেই শান্তি সংলাপে বসবে কিয়েভ। অন্যদিকে রাশিয়া বলছে, যুদ্ধে যে 4 প্রদেশের দখল নিয়েছে রুশ বাহিনী, সেগুলিকে রুশ ভূখণ্ড হিসেবে কিয়েভ স্বীকৃতি দিলেই সংলাপে যোগ দিবে মস্কো। যুদ্ধক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে রুশ সেনাদের। ইউক্রেনে একের পর এক গ্রাম দখল করে নিচ্ছে তারা। বুধবার খার্কিভ অঞ্চলের আরও 2টি গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। এই পরিস্থিতিতে স্পেন ও পর্তুগাল সফর বাতিল করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নর্থ গ্রুপের সেনারা খার্কিভ অঞ্চলের গ্লাইবোক এবং লুকিয়ানস্তি বসতি স্বাধীন করেছে। তারা ইউক্রেনের বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করে আরও ভেতরের অগ্রসর হয়েছে। এদিকে ইউক্রেন সেনা মুখপাত্র জানিয়েছে, রুশ বাহিনীর পক্ষ থেকে অব্যাহত চাপের মুখে খার্কিভ অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম থেকে সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে। কয়েক মাস ধরে রাশিয়ার ধীরগতির ভূখণ্ডগত অগ্রগতি ও মার্কিন সরবরাহকৃত অস্ত্র মোকাবেলায় প্রযুক্তিগত উন্নয়ন যুক্তরাষ্ট্রকে ক্রমশ উদ্বিগ্ন করছে। তাদের আশঙ্কা, যুদ্ধের গতিপথ পাল্টে দেওয়ার মতো পর্যাপ্ত গতি অর্জন করেছে মস্কো। ফলে একের পর এক এলাকা দখল করছে তারা, ধ্বংস করেছে মার্কিন হিমার্স ব্যবস্থাও। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। সম্প্রতি রাশিয়ার সেনারা ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে নতুন স্থল অভিযান শুরু করেছে।
এর ফলে এরই মধ্যে সেনা ঘাটতিতে পড়া ইউক্রেন নিজেদের শক্তি বাড়ানোর চেষ্টা করছে। বিশেষজ্ঞরা বলছেন, খার্কিভ ভূখণ্ড দখলে রাশিয়ার প্রকৃত কৌশলগত লক্ষ্য হল শহরটিতে অতিরিক্ত সেনা পাঠাতে ইউক্রেনকে বাধ্য করা, বিশেষ করে ইউক্রেনের রিজার্ভ ও এলিট সেনাদের খার্কিভে নিয়ে আসা, যাতে করে রণক্ষেত্রের অন্য এলাকা দুর্বল হয়ে পড়ে। ফলে জুনে দনবাসে রাশিয়া আরেকটি অভিযান পরিচালনা করার সুযোগ পেয়ে যাবে। এই পরিস্থিতিতে কিয়েভকে প্রযুক্তিগত পরামর্শ দেওয়া জোরদার করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, কারণ কিছু কিছু ঘটনায় রাশিয়া সফলভাবে জিপিএস রিসিভারকে ফাঁকি দিতে পেরেছে। এর ফলে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত হিমার্স ব্যবস্থাকে ধ্বংস করতে পেরেছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সরবরাহকৃত কামান ও ড্রোনকে অকার্যকর করে দিচ্ছে রাশিয়ার ইলেকট্রনিক কৌশলগুলো। দেরিতে এই কৌশলের দ্বারস্থ হলেও তা কার্যকর বলে প্রমাণিত হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, প্রায় সময় রাশিয়া দুর্বলভাবে যুদ্ধ শুরু করে, কিন্তু শেষ করে সফলভাবে। বিশাল জনসংখ্যা থেকে সেনা সংগ্রহ ও সামরিক অবকাঠামো দিয়ে ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে রাশিয়া। একাধিক কারণে মস্কোর সামরিক অগ্রগতিও বেড়েছে। মার্কিন সহযোগিতায় বিলম্বের কারণে কামানের সুবিধা ইউক্রেনের চেয়ে বেশি পেয়েছে রাশিয়া। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোলার ঘাটতির কারণে রাশিয়া অনেকটাই নির্বিঘ্নে বিমান হামলা চালিয়ে যেতে পেরেছে। গ্লাইড বোমা নিয়ে ইউক্রেনের প্রতিরক্ষা রেখায় আক্রমণ করেছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পাঠানো সব অস্ত্র ইউক্রেনের হাতে পৌঁছানোর পর নতুন দখল করা অনেক অঞ্চল থেকে রুশদের বিতাড়িত করা সম্ভব হবে বলে মনে করছে তারা। এগুলো ইউক্রেনে পৌঁছাতেও জুলাই মাস পেরিয়ে যাবে। মার্কিন অস্ত্র সহযোগিতার মতো বিলম্বিত হয়েছে ইউক্রেনের নতুন সেনা সংগ্রহ। এছাড়া নতুন সেনাদের প্রশিক্ষণে পর্যাপ্ত সরঞ্জাম সরবরাহেও হিমশিম খাচ্ছে দেশটি। মাহফুজুর রহমান, ৭১। নির্বাচনী সংস্কার নিয়ে দাঙ্গায় ফ্রান্স নিয়ন্ত্রিত ফরাসি অঞ্চল নিউ ক্যালিডোনিয়ার নোমিয়ায় এক পুলিশ সহ ৩ অভিবাসী নিহত হয়েছেন। বুধবার নিউ ক্যালিডোনিয়াতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। ফ্রান্সের জাতীয় সংসদে একটি বিল পাশকে কেন্দ্র করে ক্রমে উত্তাল হয়ে উঠেছে পরিস্থিতি। নতুন বিল আইনে পরিণত হলে যেসব ফরাসি নাগরিক নিউ ক্যালিডোনিয়াতে 10 বছরের বেশি বসবাস করেন তারাও আঞ্চলিক নির্বাচনে ভোটাধিকার পাবেন। আর এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। নোমিয়া জুড়ে ভারী সশস্ত্র নিরাপত্তা বাহিনী এবং রাত্রিকালীন কারফিউ জারি করা সত্ত্বেও দাঙ্গা নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে। নিরাপত্তা বাহিনী প্রায় 2 শতাধিক লোককে গ্রেফতার করেছে। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন। শুরুতে তিনি আশঙ্কাজনক অবস্থায় ছিলেন, তবে চিকিৎসকরা জানিয়েছেন এখন তিনি বিপদমুক্ত রয়েছেন। বুধবার বিকেলে একটি সরকারি বৈঠকে অংশগ্রহণের পর বেরিয়ে যাওয়ার সময় তাকে গুলি করে এক বন্দুকধারী। তখনই ফিকোকে হেলিকপ্টারে করে বানস্কা বাইপ্রিস্টিকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হ্যান্ডলোভার শহরে হাউস অফ কালচারের বাইরে 4টি গুলি চালানো হয়েছে। এ সময় একটি গুলি ফিকোর পেটে আঘাত করে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এবার এপ্রিলের রেকর্ড ভাঙা গরম ছিল বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার একাধিক দেশে। জলবায়ু পরিবর্তনের ফলে এপ্রিলের এই ভয়াবহ গরম আগামী বছর আরও বাড়বে বলে ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন WW এর এক সমীক্ষায় জানা গেছে। মালয়েশিয়া, সুইডেন, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের মোট 13 জন গবেষক এই সমীক্ষাটি চালিয়েছেন। তারা বলছেন, আগামী বছরগুলিতে দক্ষিণ এশিয়ার তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি হওয়ার আশঙ্কা 45 গুণ বেশি। গবেষকরা দেখেছেন, শুধুমাত্র বাংলাদেশে এবার এপ্রিলে মাসের তাপপ্রবাহে অন্তত 28 জনের মৃত্যু হয়েছে। ভারতে মারা গেছেন 5 জন। এছাড়া থাইল্যান্ড, ফিলিপাইনেও গরমের মৃত্যুর একাধিক খবর পাওয়া গেছে। দক্ষিণ এশিয়ার প্রতি 30 বছর পর 30 দিন ব্যাপী তাপপ্রবাহ চলবে বলেও জানানো হয়েছে এই রিপোর্টে। গত 70 বছরের মধ্যে এই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে। বৃহস্পতিবার দেশটির সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 1 ডিগ্রি সেলসিয়াস। দেশটির আবহাওয়া অফিস বলছে, মে, জুন ও জুলাই মাসে চিলির মধ্য দক্ষিণাঞ্চলের তাপমাত্রা স্বাভাবিকের চাইতে অনেক কম থাকবে, বিশেষ করে সকাল এবং সন্ধ্যার পর থেকে। বিশেষজ্ঞরা বলছে, চিলির রাজধানী সান্তিয়াগোতে আবহাওয়ার এই পরিবর্তন আকস্মিক। কয়েকদিনের মধ্যে গ্রীষ্মের তাপ পেছনে ফেলে তাপমাত্রা অনেক নেমে গেছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। কাল একই সময় আবার হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।